হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো আজকে 3 আগস্ট, আজকে থেকে কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষার এক্সামটা শুরু হয়ে গেছে। তো সেই এক্সামটাকে মাথায় রেখে আমাদের কিন্তু আপ টু 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের এক্সামের লাস্ট দিন পর্যন্ত জেনারেল সায়েন্সের জন্য লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট মিনিট রিভিশন কিন্তু করানো হচ্ছে। আজকে তার আরও একটা ক্লাস। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে সুর শলাকা বা টিউনিং ফর্ক এর কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ কেমন প্রকৃতির হয়ে থাকে। তো একটা সুর শলাকা, আশা করি সুর শলাকা তোমরা প্রত্যেকেই চেনো, এরকম ইউ এর মতো হয়। তো এটাকে যদি কোনো কিছু দিয়ে আঘাত করা হয় তাহলে কিন্তু কম্পন উৎপন্ন হয়। তো সেই কম্পনটা কেমন কম্পন হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নাকি অপ্রস্থ স্থির তরঙ্গ। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, সাবানের ফেনার ওপর সূর্যালোক পড়লে উজ্জ্বল রঙের সৃষ্টি হয়, এটি আলোর কোন ঘটনা? ব্যতিচার, অপবর্তন, সমবর্তন নাকি প্রতিফলন। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা ব্যতিচারের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপশক্তি কোন পদ্ধতিতে প্রধানত পৌঁছায়। তো এর সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। বিকিরণ বা রেডিয়েশনের থ্রুই কিন্তু সূর্য থেকে তাপশক্তি বা আলোকশক্তি পৃথিবীতে পৌঁছায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, কোনো সাধারণ পেন্ডুলামের বা সিম্পল পেন্ডুলামের গতি কী ধরনের গতির উদাহরণ? সরল দোলন গতি, ঘূর্ণন গতি, রৈখিক গতি নাকি বৃত্তীয় গতি। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে কিন্তু সরল দোলন গতি। যেহেতু এটা আমাদের রিভিশনের ক্লাস, সেক্ষেত্রে কিন্তু আমরা কোশ্চেনগুলো একদম কুইক প্র্যাকটিস করব, যাতে কম সময় তোমাদের বেশি অ্যামাউন্ট অফ কোশ্চেন করানো যায়। আর তোমাদের ডিমান্ড অনুযায়ী ম্যারাথন ক্লাসটা রেডি হচ্ছে, অবশ্যই কিন্তু ম্যারাথন ক্লাসটা তোমাদের পরীক্ষার আগে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রনের গতি হ্রাস করার জন্য মডারেটর হিসেবে কোনটি ব্যবহার করা হয়। তো আমাদের এই প্রশ্নের আমরা অপশানগুলো একবার দেখে নিই, ভারী জল, ক্যাডমিয়াম রড, ইউরেনিয়াম 235 নাকি সোডিয়াম তরল। তো দেখো এটা কিন্তু ভারী জলের সঙ্গে, যেহেতু তোমাদের এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ডাইরেক্ট কপি করা, সেক্ষেত্রে এই কপিগুলো নিউমেরিক্যাল থাকলে ঠিক কপিগুলো হয় না, তার জন্য আমি পাশে লিখে দিই। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ভারী জল। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু D2O বা ডাইটেরিয়াম অক্সাইড বলা হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো এখানে ইউরেনিয়াম 235 আছে, এই ইউরেনিয়াম 235 কী হিসেবে ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 235 কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, ঘরের আলোয় দেখার ক্ষেত্রে একটি সাদা কাগজ সাদার মতো দেখায়, ঠিক আছে, কারণ এটি কি করে? সব রঙের আলো সমানভাবে প্রতিফলিত করে, সব আলো শোষণ করে, কেবলমাত্র সাদা আলো উৎপন্ন করে নাকি আলো প্রতিসৃত করে। তো এর সঠিক অ্যান্সার কী হবে? ঘরের আলোয় দেখার ক্ষেত্রে একটি সাদা কাগজ সাদার মতো দেখতে লাগে, তার পেছনের কারণ কি? কারণ সব রঙের আলো সাদা কিন্তু কি করে? সমানভাবে কিন্তু প্রতিফলন করে। আর সব আলো কিন্তু শোষণ করে কোনটা? সেটা কিন্তু হচ্ছে কালো বা ব্ল্যাক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্রস্থলে নিয়ে গেলে তার যে ভর সেটা কি হবে। দেখো এটা কিন্তু আমাদের কনফিউশন, আমরা জানি ভর এবং ওজন। দেখো কোনো জিনিসের ভর কিন্তু সবসময় কী রকম হয়ে থাকে? সবসময় কিন্তু আনচেঞ্জড হয়ে থাকে, এটা কিন্তু কখনোই পাল্টায় না। পাল্টায় কোনটা? পাল্টায় কিন্তু ওজন। তাই আমরা যেখানেই কোনো বস্তু নিয়ে যাই না কেন, তার যে ভর সেটা কিন্তু সবসময় অপরিবর্তিত থাকবে। আর ওজনের ক্ষেত্রে কিন্তু পৃথিবীর কেন্দ্রে যদি আমরা নিয়ে যাই তাহলে শূন্য হবে, আর যদি আমরা মেরুর প্রদেশে নিয়ে যাই তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে বাড়বে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, ফিউজ তার বা ফিউজ ওয়্যারের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক নাকি নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফিউজ তারের কিন্তু প্রকৃতি সবসময় উচ্চ রোধ হাই রেজিস্ট্যান্স এবং নিম্ন গলনাঙ্ক অর্থাৎ লো মেল্টিং পয়েন্ট হওয়া প্রয়োজন। ফিউজ তার কী কী দিয়ে তৈরি করা হয়? ফিউজ তার কিন্তু লেড, ঠিক আছে, সীসা আর টিন মিশিয়ে তৈরি করা হয়ে থাকে, এটাকে কিন্তু ফিউজ মেটালও বলা হয়ে থাকে। তোমাদের ইনফরমেশন পারপাস বলে রাখি, এটাকে কিন্তু ফিউজ মেটালও বলা হয়ে থাকে। আর যে বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট হয়ে থাকে, সেই ফিলামেন্টে কী ব্যবহার করা হয়ে থাকে? ফিলামেন্টে কিন্তু ডাব্লু অর্থাৎ টাংস্টেন ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, গাড়ির যে ব্যাক ভিউ মিরার বা রেয়ার ভিউ মিরার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ নাকি বেলনাকার দর্পণ বা সিলিন্ড্রিকার মিরার। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে গাড়ির যে ব্যাক ভিউ মিরার
বা রেয়ার ভিউ মিরার থাকে সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এটা কোনটা? এটা কিন্তু আমাদের গাড়ির যে মাথার সামনে দেখবে এরকম যে আয়নাটা থাকে, যেটা দিয়ে কিন্তু আমরা পেছন দিকে দেখি, এটা কাজ কি? এটা কিন্তু কাজ করে পেছনের সম্পূর্ণ দৃশ্যটাকে কি করে, পেছনের সম্পূর্ণ দৃশ্যটা কিন্তু ছোট আকারে এই আয়নার ভেতরে প্রতিফলন করে দেয়। সেই কারণের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। অবতল দর্পণ আমরা কোথায় কোথায় ব্যবহার করি? অবতল দর্পণ কিন্তু আমরা যে শেভিং মিরর আছে সেই শেভিং মিররে ব্যবহার করি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো? তো এটা তো একদম খুব ইজি একটা কোশ্চেন, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কালো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 11তম প্রশ্ন, যে জল জমে বরফে পরিণত হলে এর আয়তনের কি পরিবর্তন ঘটে? বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, নাকি প্রথমে পড়ে, প্রথমে প্রথমে এটা কমে তারপর বাড়ে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, বরফ কিন্তু একটা অল্প জায়গা জুড়ে থাকে, যখন এটা বরফ গলে জল হয় তখন কিন্তু সেটার যে আয়তন অর্থাৎ সেটার যে প্রসারণ সেটা কিন্তু বেড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আয়তনটা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 12তম প্রশ্ন, অপটিক্যাল ফাইবারে কোন ভৌত নীতির ওপর ভিত্তি করে কাজ করে? তো যে অপটিক্যাল ফাইবার আছে, বা এখানে কিন্তু তোমরা আর একটা এক্সাম্পলও নিতে পারো, সেটা হচ্ছে মরুভূমির যে মরীচিকা। অপটিক্যাল ফাইবার বা মরুভূমির যে মরীচিকা আছে এটা কোন সিদ্ধান্তের ওপরে কাজ করে? এটা কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর এটা কিন্তু কাজ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 13তম প্রশ্ন, ডেসিবেল কিসের একক? তো আশা করি প্রত্যেকেই পারবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শব্দের তীব্রতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকে 14তম প্রশ্ন, সাধারণ লবণ বা খাবার লবণের রাসায়নিক নাম কি? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। অনেক সময় কিন্তু এরকম কোশ্চেন দেয় যে NaCl এর মধ্যে কেমন বন্ড থাকে? তো মনে রাখবে NaCl এর মধ্যে কিন্তু কেমন বন্ড থাকে, এর মধ্যে কিন্তু আয়নিক বন্ড থাকে, ঠিক আছে? আয়নিক বন্ড কোনটার মধ্যে থাকে? যখন কিন্তু মেটালের সাথে নন মেটালের যে বন্ডটা, সরি, হ্যাঁ, মেটালের সাথে যখন নন মেটালের যে বন্ডটা হয় তখন কিন্তু সেটাকে আয়নিক বন্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 15তম প্রশ্ন, কোন ধাতুকে সহজে ছুরি দিয়ে কাটা যায় এবং যা কেরোসিন তেলের নিচে রাখা হয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোডিয়াম। এটাকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায় আর এটা কিন্তু কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 16তম প্রশ্ন, যে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে কোন গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি CO2। এই কারণের জন্যই কিন্তু এটাকে কি বলা হয়? এই কারণের জন্যই কিন্তু এটাকে কার্বোনেটেড ওয়াটারও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 17তম প্রশ্ন, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কিসের প্রলেপ দেওয়া হয়? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? গ্যালভানাইজেশন পদ্ধতিতে কিন্তু লোহার ওপর দস্তা বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? যে বস্তুটা মনে করো কোনো একটা লোহার বস্তু আছে তার উপরে কিন্তু একটা জিঙ্কের কোটিং দেওয়া হয়, তাকে কিন্তু যে রাস্টিং হয় সেই রাস্টিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, এপসাম সল্টের রাসায়নিক সংকেত কি? তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা, এবার দেখো ম্যাগনেসিয়াম সালফেটের যে সংকেত সেটা কি? সেটা কিন্তু হচ্ছে MgSO4.7H2, অর্থাৎ এখানে কিন্তু জলের 7টা ক্রিস্টাল থাকে। অনেক সময় কিন্তু এরকম ডাইরেক্ট তোমাদেরকে ফর্মুলাটা তুলে দিয়ে বলতে পারে এখানে জলের কতগুলো ক্রিস্টাল বা অণু আছে, তো সেক্ষেত্রে কিন্তু 7টা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 19তম প্রশ্ন, যে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন বায়ুমণ্ডলের প্রধানত কোন দুটি গ্যাসের জন্য এইটা হয়ে থাকে? তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশানে, অর্থাৎ এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই দুটোর জন্য হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 20তম প্রশ্ন, পর্যায় সারণীর কোন গ্রুপ বা শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলোকে রাখা হয়েছে? তো আমরা এটা প্রত্যেকে জানি, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে যে 18 নম্বর শ্রেণী, এখানে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলো বা নোবেল গ্যাসগুলোকে স্থান দেওয়া হয়েছে। 17 নম্বর গ্রুপে কারা থাকে? তো মনে রাখতে হবে 17 নম্বর গ্রুপে কিন্তু হ্যালোজেনরা থাকে। ফার্স্ট গ্রুপে কারা থাকে? ফার্স্ট গ্রুপে কিন্তু যে ক্ষারীয় ধাতু আছে বা ক্ষার ধাতু বলা হয় সেগুলো কিন্তু অবস্থান করে। আর যে সেকেন্ড গ্রুপ আছে এখানে কিন্তু যে রেয়ার আর্থ মেটাল, সেই রেয়ার আর্থ মেটালগুলো অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ড্রাই আইস আমরা প্রত্যেকেই জানি, সঠিক অ্যান্সার কিন্তু হবে সলিড কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ফটোগ্রাফিতে ফিক্সার হিসেবে কোন রাসায়নিক যৌগটি ব্যবহার করা হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সোডিয়াম থায়োসালফেট কিন্তু এটাতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? সোডিয়াম থায়োসালফেট কিন্তু এটাতে ব্যবহার করা হয়ে থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, অ্যাসিড বৃষ্টি অ্যাসিড ও ক্ষয় বিক্রিয়া, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। অর্থাৎ কোনো একটা অ্যাসিড যদি থাকে, সেই অ্যাসিডের সাথে যখন ক্ষারের বিক্রিয়া হয় তখন কিন্তু আলটিমেটলি কি হয়, আলটিমেটলি কিন্তু জল প্লাস লবণ বাই প্রোডাক্টে তৈরি হয়। আর এই যে পুরো বিক্রিয়া আছে, এই বিক্রিয়াকে কেমন বিক্রিয়া বলে, তো মনে রাখতে হবে এই বিক্রিয়াকে কিন্তু প্রশমন বিক্রিয়া বলা হয়ে থাকে বা নিউট্রিলাইজেশন রিয়াকশনও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ব্রোঞ্জ কোন দুটি ধাতু দিয়ে তৈরি হয়, তো এর সঠিক অ্যান্সার কিন্তু আমাদের প্রত্যেকে জানা, তামা এবং টিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, লেবুতে কোন অ্যাসিড থাকে, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে সাইট্রিক অ্যাসিড। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, কোশ্চেন সোজা মনে করে তোমরা যদি এটা ভাবো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট নয়, সেটা কিন্তু ভুল। প্রত্যেকটাই কিন্তু তোমাদের PYQর কোশ্চেন, ঠিক আছে। রেলের বিভিন্ন পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে, তোমাদের কিন্তু এখন PYQ সিরিজই করানো হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 26তম প্রশ্ন, যে পরম নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে কোনটা পাওয়া যায়, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু এখানে পরম নিষ্ক্রিয় গ্যাস মানে কিন্তু এখানে নোবেল গ্যাসগুলোর কথা বলেছে। তো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সবথেকে বেশি কিন্তু আর্গন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানব রক্তের পিএইচের মান কত, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 7.35 থেকে 7.45। এটা কিন্তু ঈষৎ ক্ষারীয় বা কিন্তু একদম হালকা একটু বেসিক টাইপের হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানব দেহের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্লিহা বা স্প্লিনকে কিন্তু ব্লাড ব্যাংক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু হয়ে যাবে ও নেগেটিভ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটা, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিয়াটিক স্নায়ু। এটা কিন্তু মানবদেহের সবথেকে দীর্ঘতম স্নায়ু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, উদ্ভিদের পাতা সবুজ দেখানোর জন্য দায়িত্বশীল রঞ্জক পদার্থ কোনটা, তো প্রশ্ন করি প্রত্যেকেই পারবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্লোরোফিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু পিটুইটারি গ্রন্থি। পরবর্তী প্রশ্ন দেখব কি হচ্ছে, স্কারভি কোন রোগের অভাবে হয়ে থাকে, মানে স্কারভি রোগটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 34তম প্রশ্ন, মানবদেহের রেচনতন্ত্রের মূল কার্যকরী একক কোনটা, তো এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নেফ্রন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, রক্ততঞ্চরে কোন ভিটামিন সাহায্য করে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন কে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানুষের যে স্থায়ী দন্ত সরি মানুষের স্থায়ী দন্ত সংকেতে মোট কতগুলি মোলার দাঁত থাকে, তো মনে রাখতে হবে, দেখো মোলার কিন্তু মোট হচ্ছে তোমার 6টা থাকে, ঠিক আছে। একটা মাড়িতে কিন্তু 6টা থাকে, আর দুটো মাড়ি মিলিয়ে কিন্তু মোট 12টা তোমার হচ্ছে মোলার থাকে, ঠিক আছে। মোট কিন্তু 12টা মোলার থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সালোক সংশ্লেষের জন্য কোন রঙের আলো সবথেকে বেশি কার্যকর, তো সবথেকে বেশি কিন্তু কার্যকর লাল এবং নীল রঙের আলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের হাড় এবং দাঁতের গঠনে কোন দুটি যৌগ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ডাইঅ্যানোসাইড বা লোহিত রক্তকণিকার গড় আয়ু কত হয়ে থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 120 দিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, উদ্ভিদের কাণ্ড এবং মূলের বৃদ্ধি ঘটাতে এবং ফল পাকাতে সাহায্যকারী মূল হরমোন কোনগুলি, তো এটার সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, অক্সিন এবং ইথিলিন। তো আজকে এই অবধি ছিল, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের আমি আর একটা কথা বারবার করে বলছি, কোশ্চেনগুলো সোজা দেখে কিন্তু তোমরা একবারও এটা মনে করবে না যে এগুলো কিন্তু কোনো না কোনো শিফটে আসেনি। প্রত্যেকটাই কিন্তু তোমাদের PYQ বেসড কোশ্চেন, যেহেতু আমরা প্রথম দিকে রিভিশন ক্লাসটা করছি সেই কারণের জন্য কোশ্চেনগুলো তোমাদের কাছে একটু সোজা মনে হতে পারে, বা তোমরা এতদিন ধরে প্র্যাকটিস করছো সেই কারণের জন্য কিন্তু তোমাদের কাছে কোশ্চেনগুলো সোজা মনে হতে পারে। এইবার আপাতত দৃষ্টিতে কিন্তু কোশ্চেনগুলো সোজা। আমাদের কিন্তু ডে বাই ডে আমি চেষ্টা করছি দিনে 2টো করে তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাস আনার, তো সেখানে কিন্তু আমাদের কোশ্চেনের লেভেল আপটা হবে সামনের দিন থেকে। তো আজকে এই অবধি থাক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, একটা লাইকের মাধ্যমে জানিও। তোমাদের কোনো বিষয়ে টপিকে যদি সেপারেট কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কিন্তু জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।